আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা তোমাদের ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। গত দুই ক্লাসে আমরা গতির সমীকরণগুলো খুব ভালোভাবে দেখেছি এবং সেগুলো ব্যবহার করে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যাবলীও সমাধান করেছি। আজকের ক্লাসেও আমরা এই গতির সমীকরণগুলো ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যাবলী সলভ করব ইনশাআল্লাহ। তবে গাণিতিক সমস্যাবলীতে যাওয়ার পূর্বে চলো আমরা আরেকবার গতির সমীকরণগুলো এক নজরে দেখে নিই। তোমরা যারা গত দুই ক্লাস করেছো তাদের কাছে এই সমীকরণগুলো খুবই পরিচিত মনে হবে, এবং যারা প্র্যাকটিস করেছো তাদের তো ইতোমধ্যে এই সমীকরণগুলো নখদর্পণে চলে আসার কথা। তাহলে এই যে সমীকরণগুলো দেখছো, এই সকল সমীকরণ সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে? কোনো বস্তু যদি সমত্বরণে গতিশীল থাকে তাহলে এই সমীকরণগুলো আমরা প্রয়োগ করতে পারি। আমরা গতির 4টি সমীকরণ দেখেছিলাম এবং সেগুলো থেকে একটি বিশেষ সমীকরণ আমরা বের করেছিলাম, নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার সমীকরণ। আশা করি তোমরা গত ক্লাসে এই সমীকরণগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছো। এরপরে কোনো বস্তু যদি সমবেগে গতিশীল থাকে তাহলে সেই সমবেগে গতিশীল বস্তুর জন্য আমরা একটাই সমীকরণ পেয়েছিলাম, সেটা হচ্ছে s = vt। ঠিক আছে? তাহলে আমি আশা করি তোমরা গত ক্লাসগুলো করেছো এবং এই সমীকরণগুলো সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া নিয়ে রেখেছো। যদি তোমরা গত ক্লাসগুলো না করে থাকো তাহলে আমি অনুরোধ করব যে আগে গত ক্লাসগুলো করে আসো এবং তারপর এই ক্লাসটা কন্টিনিউ করো। ঠিক আছে? আচ্ছা, চলো এবার তাহলে আমরা সামনে আগাই। তোমরা খাতা, কলম এবং ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে বসে পড়ো। আমরা এখন চলে যাব আমাদের খাতায় এবং কিছু গাণিতিক সমস্যাগুলি আমরা সলভ করব। তাহলে চলো আমরা আমাদের খাতায় চলে যাই। লাস্ট দুটো ক্লাসে আমরা গতির সমীকরণ সংক্রান্ত মোট 30টি সমস্যা সলভ করেছি। আজকে দেখো সমস্যা নম্বর 31। ক বস্তুটি স্থির অবস্থান হতে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে এবং একই দিকে খ বস্তুটি 30 মিটার পিছন হতে 108 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলছে। যাত্রা শুরুর কত সময় পরে বস্তু দুটির বেগ সমান হবে? যাত্রাপথে বস্তু দুটি একাধিকবার মিলিত হতে পারে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা ঘটনাটা প্রথমে একটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি। মনে করো এখানে একটা বস্তু আছে এবং এখানে একটা বস্তু আছে এবং এরা এই দিক বরাবর চলছে। ঠিক আছে? তাহলে দেখো খ বস্তুটি 30 মিটার পেছনে ছিল, তাই না? তাহলে আমরা ধরে নেই যে এখানে রয়েছে খ বস্তুটি এবং এই যে এটা হচ্ছে 30 মিটার দূরত্ব, আর এখানে আছে ক বস্তুটি। ওকে? তাহলে দেখো ক বস্তুটি স্থির অবস্থান হতে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলছে। তাহলে ক বস্তুটি এখান থেকে যাত্রা শুরু করলো এবং সে ছিল স্থির, অর্থাৎ u = 0, এবং সে একটা ত্বরণ নিয়ে চলছে, সেটা কত? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে? আচ্ছা, এরপরে দেখো খ বস্তুটি 30 মিটার পেছন হতে, এই যে ক থেকে 30 মিটার পেছনে অর্থাৎ এখান থেকে 108 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলছে। তাহলে 108 কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি একটু মিটার পার সেকেন্ড করে নিই তাহলে দেখো তো কত পাই? 30 মিটার পার সেকেন্ড। তাহলে খ বস্তুটি 30 মিটার পার সেকেন্ড সমবেগে এই দিকে চলছে। ওকে? প্রশ্ন হচ্ছে যাত্রা শুরুর কত সময় পরে বস্তু দুটির বেগ সমান হবে? তাহলে প্রথমে আমরা এই অংশটা সলভ করে ফেলি। দেখো খ বস্তুটা কিন্তু সমবেগে চলছে। কত সমবেগে? 30 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, তাই না? তাহলে খ বস্তুটির কিন্তু কোনো বেগ পরিবর্তন হবে না। ক বস্তুটি ত্বরণ নিয়ে চলছে, অর্থাৎ ক বস্তুটির বেগ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। সেই স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে এবং তার বেগ ধীরে ধীরে বাড়বে। তাহলে বলো তো কখন এই বস্তু দুটার বেগ সমান হবে? ক্ষয়ের বেগ কিন্তু 30 মিটার পার সেকেন্ডই থাকছে, অর্থাৎ কয়ের বেগ বৃদ্ধি পেতে পেতে যখন 30 মিটার পার সেকেন্ড হবে তখনই ক এবং খ এই বস্তু দুটির বেগ সমান হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের মূলত বের করতে হবে কত সময় পরে ক বস্তুটির বেগ 30 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে? তাহলে ক বস্তুটির ক্ষেত্রে দেখো আমাদের কি কি দেয়া আছে? আমাদের আদি বেগ দেয়া আছে, আমাদের ত্বরণ দেয়া আছে, আমাদের শেষ বেগটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড হতে হবে। ঠিক আছে? তাহলেই এই ক বস্তুটির বেগ খ বস্তুটির সমান হয়ে যাবে, অর্থাৎ বস্তু দুটির বেগ সমান হবে, তাই না? আর আমাদের বের করতে হবে কি? সময়টা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এই ইনফরমেশনগুলো আমাদের দেয়া আছে, এখান থেকে আমাদের টি বের করতে হবে।
তাহলে খুব ইজিলি আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সূত্র দিয়ে কিন্তু টি বের করে ফেলতে পারি। তাহলে চলো আমরা সূত্রটা লিখে ফেলি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এখানে আমরা ভি এর মান বসাবো 30, ইউ হচ্ছে আমাদের 0, প্লাস এ হচ্ছে 5 এবং টি আমরা বের করব। অর্থাৎ 5t ইকুয়াল টু 30, তাহলে টি ইকুয়াল টু আমরা লিখতে পারি 30/5, অর্থাৎ 6 সেকেন্ড। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম অংশের অ্যান্সার। 6 সেকেন্ড পরে ক এবং খ এই বস্তু দুটির বেগ সমান হয়ে যাবে এবং সেই সমান বেগটা কত? 30 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এবার আমরা দ্বিতীয় অংশে আসি। দ্বিতীয় অংশে বলা হচ্ছে যাত্রাপথে বস্তু দুটি একাধিকবার মিলিত হতে পারে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে দ্বিতীয় অংশের জন্য আমরা ধরে নেই যে এরা এখানে গিয়ে মিলিত হয়ে যাবে। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এই বিন্দুতে আসলে ক এবং খ মিলিত হবে, অর্থাৎ ক যখন এখানে আসবে খ ঠিক একই সময়ে এখানে চলে আসবে। ওকে, তাহলে আমরা ধরে নিই যে টি সময় পরে ক এবং খ এই বস্তু দুটি মিলিত হবে। ধরি টি সময় পরে বস্তুদ্বয় মিলিত হবে। এখন আমরা টি এর মানটা বের করার চেষ্টা করব। ওকে, টি এর যদি আমরা একটা ভ্যালিড মান পাই তাহলে আমরা বুঝবো যে বস্তুদ্বয় একবার মিলিত হবে, আর টি এর যদি আমরা দুইটা ভ্যালিড মান পাই তাহলে আমাদের বুঝতে হবে যে বস্তুদ্বয় আসলে দুইবার মিলিত হবে। অর্থাৎ টি এর আমরা যতগুলো ভ্যালিড মান পাবো বস্তুদ্বয় কিন্তু ততবারই মিলিত হবে। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে টি বের করা, দ্বিতীয় অংশের জন্য টি বের করা। ঠিক আছে, প্রথম অংশের কাজ কিন্তু আমাদের শেষ। দ্বিতীয় অংশের ক্ষেত্রে দেখো আমরা ধরে নিয়েছি যে এখানে বস্তুদ্বয় মিলিত হবে। ঠিক আছে, অর্থাৎ টি সময়ে ক বস্তুটি এই অবস্থান থেকে এই অবস্থানে আসবে এবং টি সময়ে খ বস্তুটি এই অবস্থান থেকে এই অবস্থানে আসবে। ওকে, তাহলে ক বস্তুর অতিক্রান্ত দূরত্ব এটাকে আমরা ধরে নিলাম S1 এবং খ বস্তুর অতিক্রান্ত দূরত্ব এই যে এখান থেকে এই পর্যন্ত এই পুরো দূরত্বটাকে আমরা ধরে নিলাম S2। ওকে, S2 আসলে কতটুকু দূরত্ব বলো দেখি? এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে খ বস্তুর অতিক্রান্ত দূরত্ব, আর ক বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই যে ক থেকে এই পর্যন্ত। ওকে, আচ্ছা, এখন আমরা এই দূরত্ব দুটো একটু বের করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে ক বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কি হবে দেখো তো? টি সময়ে ক বস্তুটির অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, আমরা ধরেছি না যে টি সময় পরে বস্তুদ্বয় মিলিত হবে, তাহলে টি সময়ে ক বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করে চলো আমরা বের করি, এবং খ বস্তুটি কতটুকু দূরত্ব বের করে সেটাও আমরা বের করব। তাহলে টি সময়ে ক বস্তুর অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটাকে আমরা ধরে নিয়েছি S1। তাহলে S1 আমাদের কি হবে বলতো? কোন সমীকরণ? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? যেহেতু ক সমত্বরণে চলছে, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউ হচ্ছে আমাদের 0, তাহলে এই পুরোটা 0 হয়ে গেল। হাফ এ হচ্ছে 5 এবং টি স্কোয়ার। ওকে, তাহলে S1 ইকুয়াল টু আমরা পাচ্ছি 5t স্কোয়ার বাই 2। তাহলে টি সময়ে ক বস্তুর অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে গেলাম। এবার ঠিক একইভাবে আমরা টি সময়ে খ বস্তুর অতিক্রান্ত দূরত্বটা বের করব। টি সময়ে খ বস্তুর অতিক্রান্ত দূরত্ব, S2। তাহলে S2 সমান আমরা কোন সমীকরণ প্রয়োগ করব বলতো?
S2 সমান আমরা লিখব VT। ওকে, তাহলে এখানে আমাদের ভি এর মান কত? 30 এবং এটা হচ্ছে টি। ওকে, যেহেতু খ বস্তুটি সমবেগে চলেছে তাহলে এর সমীকরণটা হবে S ইকুয়াল টু VT। এখানে ভি এর মান হচ্ছে 30, এই যে 30 মিটার পার সেকেন্ড বেগে খ বস্তুটি চলছিল এবং টি সময় পরে, তাই আমরা টি দিয়ে দিয়েছি। তাহলে এবার এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। দেখো তো চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এখান থেকে এতটুকু এই দূরত্বটা হচ্ছে S2 এবং এখান থেকে এতটুকু এটা হচ্ছে S1। তাহলে দেখো তো S2 থেকে S1 যদি আমরা বাদ দেই, যদি আমরা S2 থেকে S1 মাইনাস করি তাহলে আমরা 30 মিটার পাই না? এই যে এটা হচ্ছে 30 মিটার। তাহলে এই পুরো দূরত্ব থেকে এই পুরো দূরত্ব মাইনাস করলে আমরা 30 মিটার পাচ্ছি। ওকে, তাহলে এই জিনিসটা আমরা একটু লিখে ফেলি। প্রশ্ন মতে S2 মাইনাস S1 ইকুয়াল টু আমরা লিখতে পারি 30। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দেই তাহলে দেখো আমরা কি পাই? S2 এর মান হচ্ছে 30t মাইনাস S1 হচ্ছে আমাদের 5t স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 30। তাহলে এখানে যদি আমরা লসাগু করে ফেলি তাহলে এখানে পাই আমরা 60t মাইনাস 5t স্কোয়ার আর এই পাশে থাকে 30। এরপরে দেখো আমরা 60t কে এখানে রাখলাম, মাইনাস 5t স্কোয়ারকেও এখানে রাখলাম, 2টাকে আমরা এই পাশে গুণ করে দিলে এখানে হয়ে যাবে 60। এবার দেখো তো 5 দ্বারা উভয় পক্ষকে আমরা ভাগ করতে পারি, তাই না? তাহলে এখানে আমাদের আসে 12t মাইনাস টি স্কোয়ার আর এই পাশে থাকে আমাদের 12। আচ্ছা, এই পুরো অংশটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে দেখো এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে এই পুরো জিনিসটাকে আমরা ধরো ডান দিকে নিয়ে গেলাম এবং তারপরে সেই পুরোটাকে আবার বাম দিকে নিয়ে আসলাম। তাহলে আমরা কি পাবো বলো দেখি? টি স্কোয়ার মাইনাস 12t প্লাস 12 ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? এখন দেখো আমরা কেন এটাকে এভাবে লিখলাম, কারণ এটা এখন দেখো একটা দ্বিঘাত সমীকরণে পরিণত হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে দ্বিঘাত সমীকরণ সমাধানের আমরা সূত্র একটা দেখেছিলাম, সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তাই না? তাহলে সেই সূত্র অনুযায়ী টি সমান আমরা লিখতে পারি মাইনাস বি, বি মানে এখানে মাইনাস 12 প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার অর্থাৎ মাইনাস 12 স্কোয়ার মাইনাস 4ac, এ মানে 1, সি মানে হচ্ছে 12 ডিভাইডেড বাই 2a, তাহলে 2 ইন্টু 1। তাহলে এটা দেখো 12 হয়ে গেল প্লাস মাইনাস, এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি দেখি আমরা কত পাই। 12 স্কোয়ার মানে হচ্ছে 144 মাইনাস এটা হচ্ছে 4 বারং 48, তাহলে আমরা 48 দিয়ে দিলাম এবং এটাকে যদি আমরা রুট করি তাহলে আমরা কত পাই দেখো 9.797, অর্থাৎ আমরা 9.8 লিখতে পারি, তাই না? তাহলে এটাকে আমরা লিখলাম 9.8 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এখানে একবার প্লাস এবং একবার মাইনাস নিয়ে যদি আমরা সমাধান করি তাহলে আমরা টি এর দুইটা মান কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখি আমরা টি এর কত কত মান পাই। তাহলে যদি আমরা প্লাস নিয়ে বের করি তাহলে দেখো টি এর কত মান পাই, তার মানে 12 প্লাস 9.8 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা পাই 10.9 সেকেন্ড। এবং যদি আমরা মাইনাস নিই তাহলে দেখো আমরা কত পাই 12 মাইনাস 9.8 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা পাই 1.1 সেকেন্ড। তাহলে দেখো দুটোই আমরা পজিটিভ মান পেয়েছি এবং দুটোই আমাদের ভ্যালিড মান। তাহলে টি এর আমরা দুইটা মান পেয়েছি, অর্থাৎ বস্তুদ্বয় দুইবার মেলাতে হবে, 1.1 সেকেন্ড পরে একবার এবং 10.9 সেকেন্ড পরে আরেকবার। ঠিক আছে,
তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 32 দেখো, একজন দৌড়বিদ স্থির অবস্থান থেকে 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 150 মিটার দূরে অবস্থিত নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অপর একজন দৌড়বিদ প্রথম দৌড়বিদের 50 মিটার সামনে থেকে 2 মিটার পার সেকেন্ড সমবেগে একই গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। প্রথম দৌড়বিদের কত দূরত্ব অতিক্রমের পর উভয় দৌড়বিদের বেগ সমান হবে? দুজনের মধ্যে কোন দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে? তাহলে চলো আমরা বরাবরের মতো এটাও একটা চিত্র এঁকে বোঝার চেষ্টা করি। তাহলে দেখো, স্থির অবস্থান থেকে একজন দৌড়বিদ যাত্রা শুরু করলো। তাহলে ধরো এখান থেকে সে যাত্রা শুরু করলো, প্রথম দৌড়বিদ সে স্থির অবস্থান থেকে অর্থাৎ u=0 থেকে যাত্রা শুরু করলো এবং সে সমত্বরণে যাচ্ছে। কত সমত্বরণে? 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে সে যাত্রা শুরু করলো। ওকে, আচ্ছা, গন্তব্য কোথায়? 150 মিটার দূরে একটা গন্তব্য। তাহলে এখানে ধরো তার গন্তব্য, তাহলে এই যে শুরু থেকে এই গন্তব্য পর্যন্ত এই পুরো দূরত্বটা হচ্ছে 150 মিটার। আচ্ছা, তারপরে দেখো, অপর একজন দৌড়বিদ প্রথম দৌড়বিদের 50 মিটার সামনে থেকে 2 মিটার পার সেকেন্ড সমবেগে একই গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। তাহলে ধরো আরেকজন দৌড়বিদ আছে এখানে, সে প্রথম দৌড়বিদ থেকে 50 মিটার সামনে রয়েছে। তাহলে এই দূরত্বটুকু হচ্ছে 50 মিটার। সেই দৌড়বিদ কি করলো? 2 মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা শুরু করলো। তাহলে এখান থেকে সে 2 মিটার পার সেকেন্ড সমবেগে একই গন্তব্যের দিকে, মানে এখানেই সে যাত্রা শুরু করলো। প্রশ্ন হচ্ছে, প্রথম দৌড়বিদের কত দূরত্ব অতিক্রমের পর উভয় দৌড়বিদের বেগ সমান হবে? তাহলে দেখো, এই দ্বিতীয় দৌড়বিদ কিন্তু সমবেগে দৌড়াচ্ছে, তার বেগ কিন্তু পরিবর্তন হচ্ছে না, সে 2 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াচ্ছে। প্রথম দৌড়বিদ সে কিন্তু ত্বরণ নিয়ে দৌড়াচ্ছে, তার মানে তার বেগ পরিবর্তন হচ্ছে। তাহলে প্রথম দৌড়বিদ স্থির অবস্থান থেকে শুরু করে দৌড়াতে দৌড়াতে যখন তার বেগ 2 মিটার পার সেকেন্ড হবে, তখনই কিন্তু দুই দৌড়বিদের বেগটা সমান হয়ে যাবে, তাই না? এখন প্রশ্নে আমাদের কি চাচ্ছে? দেখো, দূরত্ব চাচ্ছে। আগের প্রশ্নে আমাদের ঠিক একই রকম প্রবলেম ছিল, সেখানে সময় চেয়েছিল, কিন্তু এবার চাচ্ছে আমাদের দূরত্ব, যে প্রথম দৌড়বিদ কত দূরত্ব অতিক্রমের পর দ্বিতীয় দৌড়বিদের বেগের সমপরিমাণ বেগ অর্জন করবে। তাহলে দেখো, প্রথম দৌড়বিদের ক্ষেত্রে আমরা সলভ করে ফেলি। তার আদিবেগ আমরা দেখতে পাচ্ছি u=0। প্রথম দৌড়বিদের ক্ষেত্রে ইউ ছিল আমাদের 0, এ ছিল 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের শেষ বেগ কত হতে হবে? 2 মিটার পার সেকেন্ড, তাই না? এবং সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে আমাদের বের করতে হবে। ওকে, তাহলে দেখো, এগুলো দ্বারা আমরা কোন সূত্র প্রয়োগ করতে পারি? v² = u² + 2as। তাহলে চলো আমরা বের করে ফেলি। v² = u² + 2as। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। এখানে হচ্ছে আমরা 2² এটা হয়ে গেল 0 প্লাস 2 ইন্টু 0.05 ইন্টু s। তাহলে 4 = আমরা পাচ্ছি 2 ইন্টু 0.05 করলে কত হয়? দেখো, 2 ইন্টু 0.05, তাহলে আমরা পাচ্ছি 0.1 s। তাহলে এখান থেকে আমরা ইজিলি s বের করে ফেলতে পারবো, 4 ডিভাইডেড বাই অ্যান্সার 40। তাহলে 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর প্রথম দৌড়বিদের বেগ দ্বিতীয় দৌড়বিদের বেগের সমান হয়ে যাবে, অর্থাৎ দুজনের বেগ সমান হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে একটা আমাদের অ্যান্সার। ওকে, এবার আমরা দ্বিতীয় অংশে আসি। দুইজনের মধ্যে কোন দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে? ঠিক আছে, তাহলে আমাদের সময়টা এবার বের করতে হবে, যে এখান থেকে এই পর্যন্ত যেতে প্রথম দৌড়বিদের কত সময় লাগে, আর এখান থেকে এই পর্যন্ত যেতে দ্বিতীয় দৌড়বিদের কত সময় লাগে। যার সময় কম লাগবে সেই তো আগে পৌঁছাবে, তাই না? তাহলে দুইজনেরই সময়টা আমরা এবার বের করব। প্রথম দৌড়বিদ কতটুকু দূরত্ব যাবে? 150 মিটার, এবং দ্বিতীয় দৌড়বিদকে যেতে হবে 100 মিটার, তাই না? কারণ সে আগেই 50 মিটার সামনে রয়েছে। ওকে,
তাহলে দুই দৌড়বিদের ক্ষেত্রে আমরা এখন সময়টা বের করে ফেলি। তাহলে প্রথম দৌড়বিদের ক্ষেত্রে আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় অংশটা আমরা করে ফেলি। আচ্ছা, প্রথম দৌড়বিদের ক্ষেত্রে আমাদের কি কি দেয়া আছে দেখো, আমাদের ইউ দেয়া আছে, 0, আমাদের এস দেয়া আছে 150 মিটার, তার গন্তব্যের দূরত্ব 150 মিটার, আমাদের এ দেয়া আছে 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আমাদের টি বের করতে হবে। তাহলে আমরা কি করব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, যেহেতু সে সমত্বরণে দৌড়াচ্ছে তাহলে আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণের মাধ্যমে আমরা টি এর মানটা বের করে ফেলব। এস হচ্ছে আমাদের 150, ইউ 0, তাহলে পুরোটাই 0 হয়ে গেল, হাফ এ হচ্ছে 0.05 ইন্টু টি স্কোয়ার। তাহলে এবার দেখো 150 ইকুয়াল টু 0.05 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাই দেখো, 0.025 টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ারের মান আমরা কত পাবো দেখো, 150 ডিভাইডেড বাই অ্যান্সার 6000, টি ইকুয়াল টু আন্ডার রুট অ্যান্সার 77.46। তাহলে প্রথম দৌড়বিদের গন্তব্যে পৌঁছাতে, একদম লাস্ট এই গন্তব্যে পৌঁছাতে তার সময় লাগবে 77.46 সেকেন্ড। ওকে, এবার ঠিক একইভাবে আমরা দ্বিতীয় দৌড়বিদের সময়টা বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে দ্বিতীয় দৌড়বিদের ক্ষেত্রে আমরা দেখি কি হয়। দ্বিতীয় দৌড়বিদের ক্ষেত্রে সে কিন্তু সমবেগে দৌড়াচ্ছে। ঠিক আছে, তাহলে তার সূত্র হবে এস ইকুয়াল টু ভিটি। এস হচ্ছে আমাদের কত দেয়া আছে বলতো, 100 মিটার, কারণ সে আগেই 50 মিটার সামনে রয়েছে, এবং ভি আমাদের ছিল 2 মিটার পার সেকেন্ড। টি আমাদের বের করতে হবে। তাহলে আমরা ইজিলি লিখে ফেলি এস ইকুয়াল টু ভিটি, 100 ইকুয়াল টু 2 ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা টি ইকুয়াল টু পাই 50 সেকেন্ড। তাহলে দেখো তো, প্রথম দৌড়বিদের লেগেছে 77.46 সেকেন্ড আর দ্বিতীয় দৌড়বিদের লেগেছে 50 সেকেন্ড। তাহলে কে আগে পৌঁছাবে? তাহলে অবশ্যই দ্বিতীয় দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, যেহেতু ফিফটি সেকেন্ড ইজ লেস দেন 77.46 সেকেন্ড, সেহেতু দ্বিতীয় দৌড়বিদ আগে গন্তব্যে পৌঁছাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 33 দেখো, শিক্ষা সফরে যাওয়ার জন্য দুটি বিদ্যালয়ের শিক্ষার্থী একই সময়ে একই দিকে যথাক্রমে এ ও বি দুইটি বাস যোগে যাত্রা শুরু করলো। এ বাসটি 4 × 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে এবং বি বাসটি 200 মিটার পিছন থেকে 4 × 10⁻² কিলোমিটার পার সেকেন্ড সমবেগে গন্তব্যে পৌঁছালো। যাত্রা শুরুর কত সময় পরে বাস দুইটির বেগ সমান হবে? যাত্রাপথে দুইটি বাসের শিক্ষার্থীদের কতবার দেখা হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
তাহলে দেখো এই ম্যাথটা কিন্তু ঠিক এর 31 নম্বর ম্যাথের মতোই, ঠিক আছে, হুবহু একই। তাহলে এটা আর আমি করে দিচ্ছি না, এটা তোমরা হোমওয়ার্ক করবে। ওকে, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। এরপরে চলো আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 34 দেখো, তাকরিমের বাসা থেকে স্কুলের দূরত্ব 1.8 কিলোমিটার। সে স্থির অবস্থান হতে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ড 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে, পরবর্তী 2.5 মিনিট সমবেগে এবং শেষ 40 সেকেন্ড সুষম মন্দনে চলে স্থির হয়। প্রথম 1 মিনিটে তাকরিম কতটুকু দূরত্ব অতিক্রম করবে? উল্লেখিত সময়ের মধ্যে তাকরিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও। আচ্ছা, তাহলে এখানেও এই ম্যাথটাতে দুইটি অংশ রয়েছে। প্রথমে 1 মিনিটে তাকরিম কতটুকু দূরত্ব অতিক্রম করবে এটা বের করতে হবে, এবং পরবর্তীতে উল্লেখিত সময়ের মধ্যে তাকরিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কিনা সেটাও বের করতে হবে। তাহলে আমরা আবারও চিত্র এঁকে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, তাকরিম এখান থেকে যাত্রা শুরু করলো। ধরো এটা হচ্ছে তার বাসা, এখান থেকে সে যাত্রা শুরু করলো স্থির অবস্থান থেকে, অর্থাৎ ইউ ইকুয়াল টু 0, এবং সে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে যাত্রা শুরু করলো। তাহলে সে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে এখান থেকে যাত্রা শুরু করলো, ঠিক আছে। প্রথম 20 সেকেন্ড সে এইভাবে গেল। তাহলে ধরো এই পর্যন্ত এটা হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এই 20 সেকেন্ড সে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে গেল। তারপরে কি হলো দেখো, পরবর্তী 2.5 মিনিট সে সমবেগে গেল। তাহলে 2.5 মিনিট মানে কত সেকেন্ড হয়? 150 সেকেন্ড। তাহলে 150 সেকেন্ড সে সমবেগে গেল। ধরো এতদূর পর্যন্ত সে সমবেগে গেল 150 সেকেন্ড। কত বেগে গিয়েছে বলো দেখি? এই যে প্রথম 20 সেকেন্ড পরে সে এখানে যে বেগ প্রাপ্ত হয়েছে সেই বেগ নিয়েই সে পরবর্তী 150 সেকেন্ড সমবেগে গেল। শেষ 40 সেকেন্ড সুষম মন্দনে চলে সে স্থির হয়। তাহলে এরপরে সে 40 সেকেন্ড গেল এবং সে স্থির হয়ে গেল। ওকে, তাহলে 40 সেকেন্ড সে সুষম মন্দনে গিয়ে স্থির হলো, এবং ধরো এটা হচ্ছে তার গন্তব্য, তার স্কুল। ওকে, আর এই পুরো দূরত্বটা হচ্ছে 1.8 কিলোমিটার, অর্থাৎ 1800 মিটার, ঠিক আছে। এই পুরো দূরত্বটা হচ্ছে 1800 মিটার তার বাসা থেকে স্কুল পর্যন্ত, এবং সে প্রথম 20 সেকেন্ড গেছে সমত্বরণে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে। এরপর 150 সেকেন্ড সে গেছে সমবেগে। কত বেগে গেছে? এখানে সে যে বেগ প্রাপ্ত হয়েছে সেই বেগ নিয়ে। তারপরে 40 সেকেন্ড সে সমমন্দনে গেছে এবং গিয়ে স্থির হয়েছে। এখন আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে 1 মিনিটে তাকরিম কতটুকু দূরত্ব অতিক্রম করবে? প্রথম 1 মিনিটে, অর্থাৎ এই যে এখানে 20 সেকেন্ড সে গেছে, এরপরে আমাদের আরো 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম 20 সেকেন্ড সে সমত্বরণে গেছে, এটা আমরা সমত্বরণের সূত্র দিয়ে কতটুকু দূরত্ব গেছে বের করে ফেলবো। এরপরে সে সমবেগে যাত্রা শুরু করেছে এবং সে 150 সেকেন্ড ধরে সমবেগে গেছে, তাই না? তাহলে আমাদের আপাতত 150 সেকেন্ডের দূরত্ব দরকার নেই, আমাদের 40 সেকেন্ডের দূরত্ব এখানে লাগবে, যেহেতু আমাদের প্রথম 1 মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা চেয়েছে। ওকে, তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে যদি আমরা S1 বলি, তাহলে আমরা কোন সূত্র দিয়ে বের করব? QT প্লাস হাফ AT স্কোয়ার। ইউ হচ্ছে 0, তাহলে এই পুরোটাই 0 হয়ে যাবে, আমি আর লিখলাম না। তাহলে হাফ এ হচ্ছে 0.5, টি স্কোয়ার মানে হচ্ছে 20 স্কোয়ার। তাহলে 20 স্কোয়ার মানে হচ্ছে 400। 400 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 200। 200 ইন্টু 0.5, তার মানে আমরা 100 মিটার। প্রথম 20 সেকেন্ডে সে 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। এরপর আমাদের পরবর্তী 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে 40 সেকেন্ড সে সমবেগে যাবে। কত সমবেগে? এখানে সে যে বেগ প্রাপ্ত হবে সেই সমবেগেই সে যাবে। তাহলে এই 20 সেকেন্ড পরে সে কত বেগ প্রাপ্ত হয় আমরা এটাও একটু বের করে নিই। এটা আমরা কিভাবে বের করব? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ হচ্ছে আমাদের 0, লিখলাম না।
0.5 ইন্টু টি, তাহলে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে ভি হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। এই 10 মিটার পার সেকেন্ড বেগে সে 150 সেকেন্ড কিন্তু যাবে সমবেগে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের 150 সেকেন্ডের দূরত্ব আপাতত বের করার দরকার নেই, আমরা 40 সেকেন্ডের দূরত্বটা বের করতে চাচ্ছি। সে সমবেগে যে চলছে 40 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব যাবে। তাহলে এটাকে যদি আমরা S2 বলি, আমরা লিখতে পারি S2 ইকুয়াল টু VT, সমবেগে চলমান বস্তুর সূত্র। তাহলে V হচ্ছে আমাদের 10 আর T হচ্ছে 40, তাহলে আমরা পাচ্ছি 400 মিটার, ঠিক আছে। তাহলে প্রথম 1 মিনিটে সে কতটুকু দূরত্ব গেল দেখো, 100 মিটার আর 400 মিটার, তার মানে টোটাল 500 মিটার। তাহলে আমরা লিখতে পারি প্রথম 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব। প্রথম 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব 100 প্লাস 400, 100 প্লাস 400 অর্থাৎ 500 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম অংশের অ্যান্সার। ওকে, দ্বিতীয় অংশটা দেখো, উল্লেখিত সময়ের মধ্যে তাকরিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কি। তাহলে এবার আমরা যেটা করব, সে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে। যে 20 সেকেন্ড, তারপরে 150 সেকেন্ড, তারপরে 40 সেকেন্ড সে যাবে, এই পুরো সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। যদি সে 1800 মিটার অতিক্রম করে ফেলতে পারে, তার মানে সে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। আর যদি 1800 মিটার অতিক্রম করতে না পারে, তাহলে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে না, তাই না। তাহলে এবার আমাদের 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তারপরে 150 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব, তারপরে 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব, ঠিক আছে। তাহলে প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের অলরেডি বের করাই আছে, 100 মিটার, তাই না। এখন আমরা এই পরের দুইটা বের করব, 150 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে চলো আমরা করে ফেলি প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে যদি আমরা S1 বলি, S1 আমরা অলরেডি বের করে রেখেছি 100 মিটার। এরপরে 150 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে যদি আমরা S2 বলি, তাহলে S2 ইকুয়াল টু আমরা কিভাবে বের করবো বলতো, VT, তাই না, সমবেগ এসে গেছে। তাহলে V হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড আর T হচ্ছে 150। তাহলে এখানে থেকে আমরা পাই 1500 মিটার। ওকে, এইবার এই শেষ 40 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব যায় এটা আমাদের বের করতে হবে। শেষ 40 সেকেন্ড সে কি করেছে, সমমন্দনে গেছে, তাই না। অর্থাৎ এখানে তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, এটাকে আমরা ইউ ধরে নিলাম, এবং সে শেষে গিয়ে কিন্তু 0 হয়ে গেছে, তার মানে তার বেগ আস্তে আস্তে কমে গিয়েছে। তাহলে মন্দনটা কত, সেই মন্দনটা আগে আমরা বের করে ফেলি, তারপর আমরা S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র দিয়ে দূরত্বটা বের করে ফেলতে পারবো। তাহলে প্রথমে আমরা মন্দনটা বের করে ফেলি। ওকে, তাহলে শেষ 40 সেকেন্ডের ক্ষেত্রে আমরা দেখো, প্রথমে আমরা V ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্র দিয়ে মন্দনটা বের করব। V হচ্ছে তার 0 হয়ে গিয়েছে, ইউ ছিল 10, এটা আমরা বের করতে চাচ্ছি, আর টিটা হচ্ছে 40। তাহলে দেখো 40A ইকুয়াল টু -10। তাহলে A ইকুয়াল টু আমরা পাচ্ছি 10 ডিভাইডেড বাই 40, 0.25, তাহলে -0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে শেষ 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা এবার আমরা বের করে ফেলবো। এটাকে যদি আমরা S3 বলি, তাহলে S3 ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউ কত হবে বলো দেখি, এখানে ইউ হবে আমাদের 10 মিটার পার সেকেন্ড, টি হচ্ছে 40 প্লাস হাফ, এ হবে আমাদের -0.25 ইন্টু টি স্কোয়ার, মানে হচ্ছে 40 স্কোয়ার। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 400, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে,
এবার আমরা পুরোটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাই দেখো, 40 স্কোয়ার ইন্টু 0.25 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা পাচ্ছি 200। তাহলে এখানে আমরা শেষ 40 সেকেন্ডে 200 মিটার দূরত্ব অতিক্রম করব। ঠিক আছে, তাহলে দেখো তো শুরু থেকে শেষ পর্যন্ত সে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করলো। মোট অতিক্রান্ত দূরত্বটা কত হলো? মোট অতিক্রান্ত দূরত্ব 100 প্রথম 20 সেকেন্ডে, তারপরে গেল 1500, তারপরে গেল 200। তাহলে 15, 16, 17, 18, সে মোট 1800 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তাই না? তাহলে 1800 মিটার দূরত্বই তো তার স্কুলের দূরত্ব ছিল, তাই না? বাসা থেকে স্কুলের দূরত্ব ছিল 1.8 কিলোমিটার, মানে 1800 মিটার। অর্থাৎ এই পুরো সময়ের মধ্যে সে মোট 1800 মিটার দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ সে তার স্কুলে পৌঁছে যাবে। ওকে, তাহলে প্রশ্নটা ছিল উল্লেখিত সময়ের মধ্যে তাকরিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কি? তাহলে অবশ্যই উল্লেখিত সময়ের মধ্যে তাকরিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 35 দেখো, একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল। একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার সমবেগে আসতে দেখে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শফিক 80 মিটার দূর থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে চায়। উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরও 1 মিটার সরে গেছে। অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি 100 মিটার দূরে থাকলে শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা সমস্যাটা একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে আমাদের রাস্তা এবং এটা হচ্ছে একটা চায়ের দোকান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা রাস্তা এবং এটা হচ্ছে একটা চায়ের দোকান। শফিক এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর অন্ধ ব্যক্তি এই যে এখানে দাঁড়িয়ে আছে, সে অন্ধ ব্যক্তিটা এই রাস্তাটা পার হবে। ওকে, রাস্তাটা ক্রস করবে, সে এই পার থেকে এই পারে যাবে। ঠিক আছে, একটা গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার সমবেগে আসছে। তাহলে ধরো গাড়িটা হচ্ছে এখানে আছে, এটা হচ্ছে গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার, তার মানে 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আসছে, এদিকে আসছে। ওকে, গাড়িটা এদিকে 10 মিটার পার সেকেন্ড সমবেগে আসছে। শফিক দেখলো গাড়িটা 10 মিটার পার সেকেন্ড সমবেগে এদিকে আসছে এবং শফিক এটাও দেখলো যে অন্ধ ব্যক্তিটা এখান থেকে রাস্তা ক্রস করার চেষ্টা করছে। দেখো শফিক কিন্তু লোকটি থেকে 80 মিটার দূরে দাঁড়িয়েছিল, তার মানে এই দূরত্বটা হচ্ছে কত? 80 মিটার। এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে 80 মিটার। শফিক সাথে সাথে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে দৌড় দিল। সে দাঁড়িয়েছিল, অর্থাৎ তার ইউ ইকুয়াল টু ছিল 0। শফিক যখন দেখলো অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার চেষ্টা করছে, সে সাথে সাথে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড় দিল। তাহলে শফিক দাঁড়িয়েছিল, তার আদিবেগ ছিল 0, এবং যখনই সে দেখলো অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার চেষ্টা করছে এবং এদিক থেকে একটা গাড়িও আসছে, সে সাথে সাথে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে দৌড় দিল এবং ইতিমধ্যে অন্ধ ব্যক্তিটা আরো 1 মিটার সামনে এগিয়ে গেছে। তাহলে অন্ধ ব্যক্তি এখন এখানে আছে, তাহলে এই পুরো দূরত্বটা হচ্ছে আমাদের 81 মিটার। ওকে, এখান থেকে এটা হচ্ছে 1 মিটার। তাহলে শফিক থেকে অন্ধ ব্যক্তি এখন 81 মিটার দূরে রয়েছে। তাহলে শফিক যদি ব্যক্তিটিকে ধরতে চায়, তাকে 81 মিটার দূরে গিয়ে ব্যক্তিটাকে ধরতে হবে। ওকে, আচ্ছা। উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শফিকের থেকে আরো 1 মিটার সরে গেছে, এজন্য 81 মিটার দূরে এখন অন্ধ ব্যক্তিটা রয়েছে। অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি 100 মিটার দূরে থাকলে শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা। তাহলে গাড়ি এখানে আছে 100 মিটার দূরে, তাহলে এই দূরত্বটা হচ্ছে 100 মিটার। ওকে, এখান থেকে এই গাড়ির দূরত্ব হচ্ছে 100 মিটার, তার মানে গাড়িটাকে 100 মিটার আসতে হবে এবং শফিককে 81 মিটার যেতে হবে। তাহলে আমাদের আসলে কি বের করতে হবে বলতো, যে গাড়িটা 10 মিটার পার সেকেন্ড সমবেগে আসছে, 100 মিটার আসতে তার কতটুকু সময় লাগবে। আর শফিক, তার যে তথ্যগুলো দেয়া আছে সেই অনুযায়ী
তার 81 মিটার যেতে কতটুকু সময় লাগবে। যদি শফিকের কম সময় লাগে তাহলে সে গাড়িটি আসার আগেই অন্ধ ব্যক্তিকে ধরতে পারবে, আর যদি শফিকের সময় বেশি লাগে তাহলে সে অন্ধ ব্যক্তিকে ধরতে পারবে না। তাহলে এখানে আসলে একটা বাস্তব ঘটনার মাধ্যমে ম্যাথটাকে একটু জটিল করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ম্যাথটা কিন্তু আসলে সহজ। ম্যাথটা হচ্ছে সিম্পল। সমত্বরণে 81 মিটার যেতে কতটুকু সময় লাগবে, আর সমবেগে 100 মিটার যেতে কতটুকু সময় লাগবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে গাড়িটা কতটুকু সময় নেবে সেটা বের করে ফেলি। ঠিক আছে, গাড়ির ক্ষেত্রে তাহলে গাড়ির ক্ষেত্রে আমাদের এস ইকুয়াল টু ভিটি, এই সূত্র দিয়ে আমরা সময় বের করতে পারবো, যেহেতু গাড়িটা সমবেগে চলছে, তাই না? তাহলে গাড়ির ক্ষেত্রে এস কত হবে আমাদের 100, গাড়িটাকে 100 মিটার যেতে হবে, সে 10 মিটার পার সেকেন্ড সমবেগে আসছিল, আর টি এর মান আমরা বের করতে চাই। তাহলে দেখো এখানে টি এর মান বের হবে 10 সেকেন্ড, অর্থাৎ গাড়িটা এখান থেকে অন্ধ ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে 10 সেকেন্ড সময় নেবে। এখন শফিককে কি করতে হবে, 10 সেকেন্ডের আগেই লোকটার কাছে পৌঁছাতে হবে, তাহলে সে অন্ধ ব্যক্তিকে ধরতে পারবে। ঠিক আছে, তাহলে এবার আমরা শফিকের ক্ষেত্রে বের করে ফেলি। শফিক কিন্তু সমত্বরণে দৌড় দিয়েছে। ওকে, তাহলে শফিকের ক্ষেত্রে আমরা কোন সমীকরণ প্রয়োগ করব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে শফিককে কতটুকু যেতে হবে, 81 মিটার। ইউ হচ্ছে 0, যেহেতু শফিক দাঁড়িয়েছিল তার আদিবেগ 0, তাহলে এই পুরো জিনিসটাই 0 হয়ে যাবে, এটা আর আমরা লিখলাম না। হাফ এ হচ্ছে আমাদের 2, আর টি স্কোয়ার, টি এর মান আমরা বের করতে চাই। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 81 ইকুয়াল টু, এখানে 2 কেটে যায়, টি স্কোয়ার থাকে। তাহলে এখান থেকে আমরা টি এর মান কত পাচ্ছি, 9 সেকেন্ড। তাহলে শফিকের অন্ধ ব্যক্তিটাকে ধরতে 81 মিটার যেতে হবে, এবং 81 মিটার যেতে তার সময় লাগবে কত, 9 সেকেন্ড। আর গাড়ির সময় লাগবে কত, 10 সেকেন্ড। তাহলে দেখো তো, শফিক কিন্তু গাড়ির আগেই লোকটার কাছে পৌঁছে যাবে, তাহলে শফিক অবশ্যই গাড়িটার আগেই লোকটাকে ধরতে পারবে। তাহলে আমাদের প্রশ্নটা ছিল শফিক গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, অবশ্যই শফিক গাড়িটি আসার পূর্বেই অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে। ওকে, তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। ম্যাথটা আসলে খুব একটা জটিল ছিল না, তাই না? এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 36 দেখো, একজন শিক্ষার্থী স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে 200 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় 20 সেকেন্ড। শিক্ষার্থীর প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে, গাণিতিকভাবে মূল্যায়ন করো। ঠিক আছে, তাহলে একজন শিক্ষার্থী স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে যাচ্ছে, সে 200 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় 20 সেকেন্ড। তাহলে চলো আমরা একটু চিত্র আঁকার চেষ্টা করি। তাহলে ধরো শিক্ষার্থী এখানে ছিল, সে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, অর্থাৎ ইউ ইকুয়াল টু 0, এবং এখানে তার গন্তব্য এটা হচ্ছে 200 মিটার। এই 200 মিটার আসতে তার সময় লেগেছে 20 সেকেন্ড। ঠিক আছে, তাহলে ধরো এই পর্যন্ত আসতে তার লেগেছে 5 সেকেন্ড, এই পর্যন্ত আসতে লেগেছে আরো 5 সেকেন্ড, এই পর্যন্ত আসতে লেগেছে আরো 5 সেকেন্ড, এবং এই পর্যন্ত আসতে আরো 5 সেকেন্ড লেগেছে। তাহলে আমরা 4 ভাগে সময়টাকে ভাগ করে ফেললাম। কেন 4 ভাগে ভাগ করলাম বলো দেখি? কারণ আমাদের 1/4 সময় নিয়ে কাজ করতে হবে। প্রথমে তাহলে আমরা শিক্ষার্থীর ত্বরণটা একটু বের করে নিই। ঠিক আছে, এখানে আমাদের ত্বরণ বের করার জন্য কি কি তথ্য দেয়া আছে বলতো? আমাদের আদিবেগ ইউ দেয়া আছে, আমাদের টাইম টি দেয়া আছে 20 সেকেন্ড, এবং 20 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব যায়, 200 মিটার। তাহলে এই তথ্যগুলো দেয়া আছে, আমরা এ বের করতে চাই, তাই না? তাহলে আমরা এ ইজিলি এখান থেকে বের করতে পারবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণ দিয়েই। ওকে, তাহলে আমরা লিখে ফেলি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা যদি মান বসিয়ে দিই, এস হচ্ছে 200, ইউ এর মান 0, তাহলে পুরোটাই 0 হয়ে যাবে। হাফ এ হচ্ছে আমরা বের করতে চাই, আর টি স্কোয়ার মানে হচ্ছে 20 স্কোয়ার। তাহলে এটা 200 থাকলো, এখানে দেখো 20 স্কোয়ার মানে হচ্ছে 400, 400কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 200। তাহলে 200 ইকুয়াল টু 200 এ, তার মানে এ এর মান আমরা পাচ্ছি আসলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
ওকে, তাহলে শিক্ষার্থীর ত্বরণ ছিল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন প্রশ্নে আমাদের কি চাচ্ছে আমরা আরেকবার দেখি। শিক্ষার্থীর প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব, তার মানে এই যে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা আমাদের বের করতে হবে। প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ। তাহলে শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব মানে এই লাস্ট 5 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এটা আমাদের বের করতে হবে। তাহলে ধরো এই দূরত্বটাকে আমরা ধরে নিলাম S4, এটা হচ্ছে S1। ওকে, এখন S1 S4 এর কত গুণ সেটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলি। প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা S1 লিখি। তাহলে S1 ইকুয়াল টু আমরা লিখব UT প্লাস হাফ AT স্কোয়ার। তাহলে ইউ হচ্ছে 0 ছিল, তাহলে পুরোটাই 0 হয়ে যাবে। হাফ এ এর মান হচ্ছে 1, টি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 25কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 12.5 মিটার। এবার শেষ 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা একই সূত্র ব্যবহার করব, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তবে শেষ 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমাদের এখানে বেগ কত এটা কিন্তু আমাদের লাগবে, তাই না? কারণ এটাই হবে তার ইউ। এবার তো আর সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেনি, তাই না? এখানে তো তার একটা বেগ অবশ্যই থাকবে। তাহলে এই বেগটাই হচ্ছে আমাদের ইউ হবে, আর টি হবে 5 সেকেন্ড, এ তো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারই থাকবে। তাহলে এসটা আমরা বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে এখন আমরা একটু এইখানে বেগটা বের করার চেষ্টা করি। অর্থাৎ আমরা যদি শুরু থেকে চিন্তা করি তাহলে 15 সেকেন্ড পরে তার বেগটা কত হবে সেটা এখন আমাদের একটু বের করতে হবে। ওকে, তাহলে আমরা লিখি প্রথম 15 সেকেন্ড পরে শিক্ষার্থীর বেগ ইউ প্লাস এটি। তাহলে ইউ হচ্ছে 0, এ হচ্ছে 1 আর টি হচ্ছে 15। তাহলে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগটাকে এখন আমাদের ইউ ধরে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে শেষ 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা এবার আমরা বের করে ফেলি। শেষ 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S4। তাহলে S4 ইকুয়াল টু আমরা লিখব ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এবার ইউ কিন্তু আমাদের 15। ওকে, তাহলে 15 ইন্টু টি হচ্ছে 5 প্লাস হাফ ইন্টু 1 ইন্টু 5 স্কোয়ার। তাহলে এটা একটু আমরা ক্যালকুলেশন করে ফেলি। 15 ইন্টু 5 করলে আমরা পাই 75 প্লাস এটা হচ্ছে 12.5। তাহলে 87.5। ওকে, তাহলে S1ও আমরা পেয়ে গেলাম, S4ও আমরা পেয়ে গেলাম। এবার আমাদের দেখাতে হবে যে S1 S4 এর কত গুণ। ওকে, তাহলে এবার আমরা কি করব বলতো, এবার আমরা অনুপাত করে ফেলব। তাহলে এখন S1 ডিভাইডেড বাই S4 ইকুয়াল টু আমরা লিখতে পারি 12.5 ডিভাইডেড বাই 87.5। তাহলে 87.5 কে কি 12.5 দ্বারা ভাগ করা যায়? দেখি আমরা ভাগ করে দেখি, 7 হয়। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি S1 বাই S4 ইকুয়াল টু 1/7। তাহলে অতএব S1 ইকুয়াল টু 1/7 ইন্টু S4। ঠিক আছে, তাহলে প্রথম 1/4 সময়ে অতিক্রান্ত দূরত্ব শেষ 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের
1/7 গুণ। ঠিক আছে, তাহলে এটা আমরা অ্যান্সারটা কিভাবে লিখব? প্রথম 1/4 সময়ে অতিক্রান্ত দূরত্ব শেষ 1/4 সময়ে অতিক্রান্ত দূরত্বের 1/7 গুণ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 37 দেখো, একটি ফুটবলে আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম মন্দনে গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটি ধরে ফেলে। আঘাতের সময় বলটির বেগ ছিল 108 কিলোমিটার পার আওয়ার। গোলরক্ষক কত সময় পর বলটি ধরতে পারবে? তাহলে চলো ঘটনাটা আমরা একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। মনে করো ফুটবলটা এখানে ছিল, এখানে ফুটবলটিকে আঘাত করা হলো, এর ফলে ফুটবলটি 90 মিটার গড়িয়ে এখানে আসলো এবং গোলরক্ষক বলটি ধরে ফেললো, অর্থাৎ এখানে বলটির বেগ হয়ে গেল 0, শেষ বেগ। ঠিক আছে, আর এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে 90 মিটার। তারপরে দেখো আঘাতের সময় বলটির বেগ ছিল 108 কিলোমিটার পার আওয়ার। তার মানে এখানে বলটার বেগ ছিল 108 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে যদি আমরা একটু মিটার পার সেকেন্ড করি তাহলে কত হয় দেখো তো? 30। তাহলে আঘাতের সময় বলটির বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড এবং 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর তার বেগ হয়ে যায় 0, কারণ গোলরক্ষক বলটি ধরে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে গোলরক্ষক কত সময় পর বলটি ধরতে পারবে, অর্থাৎ টি আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো তো আমাদের কি কি ইনফরমেশন দেয়া আছে? আমাদের ইউ দেয়া আছে, এস দেয়া আছে, ভি দেয়া আছে এবং টি আমাদের বের করতে হবে। তাহলে তোমরা একটু চিন্তা করো তো যে এগুলো দ্বারা আমরা কোন সমীকরণ ব্যবহার করতে পারি। তাহলে এটা তোমরা চিন্তা করে বের করবে। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। হ্যাঁ, এটা খুব সহজ একটা ম্যাথ। তোমরা শুধু সমীকরণটা বের করে সমীকরণে এই মানগুলো বসিয়ে দিলেই টি এর মানটা পেয়ে যাবে। ওকে, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 38 দেখো, এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা করে মোটর সাইকেলে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 সেকেন্ড চলার পর 5 মিনিট সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌঁছালো। আবার রিকশায় 7.75 মিটার পার সেকেন্ড বেগে বাড়ি ফিরে আসলো। প্রশ্ন হচ্ছে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আরেকটি প্রশ্ন, বাড়ি থেকে জেলা শহরে পৌঁছার সময় ও বাড়িতে ফিরে আসার সময়ের তুলনা করো। তাহলে চলো বরাবরের মতো এই সমস্যাটাও আমরা একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। মনে করো ব্যক্তিটা এখান থেকে অর্থাৎ বাড়ি থেকে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করার সময় সে সমত্বরণে যাত্রা শুরু করেছিল, তাই না? 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে যদি আমরা একটু মিটার পার সেকেন্ড স্কোয়ার করি তাহলে আমরা পাই 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? সেন্টিমিটারকে মিটার করার জন্য আমাদের 100 দ্বারা ভাগ করলেই চলবে। তাহলে 100 দ্বারা ভাগ করলে আমরা পাই 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ত্বরণে সে 20 সেকেন্ড চলেছে। তাহলে ধরো সে এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসতে তার সময় লাগলো 20 সেকেন্ড। ওকে, এবং সে কত ত্বরণ নিয়ে চলেছে? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবং যেহেতু সে বাড়ি থেকে যাত্রা শুরু করেছিল সে আসলে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, অর্থাৎ তার ইউ ছিল হচ্ছে 0। এরপরে দেখো 20 সেকেন্ড চলার পর 5 মিনিট সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌঁছালো। তাহলে ধরো এখান থেকে 5 মিনিট সে সমদ্রুতিতে
চলে এইখানে জেলা শহরে পৌঁছালো। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে আসতে তার কতটুকু সময় লাগলো? 5 মিনিট। 5 মিনিট মানে হচ্ছে 300 সেকেন্ড। ওকে, তাহলে এখান থেকে এই জেলা শহরে পৌঁছাতে তার সময় লাগলো 300 সেকেন্ড বা 5 মিনিট। এবং এই দূরত্বটা সে কত বেগ নিয়ে চলেছে? সে সমবেগে চলেছে। কত সমবেগ বলতো? এই যে 20 সেকেন্ড পর এইখানে সে যে বেগ প্রাপ্ত হয়েছিল সেই বেগ নিয়েই কিন্তু সে পরবর্তী এই 300 সেকেন্ড বা 5 মিনিট কিন্তু চলেছে। ঠিক আছে, আচ্ছা, এবার চলো আমরা প্রশ্নের দিকে আসি। প্রশ্নে বলছে সমতরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তার মানে সমতরণে সে আসলে এই যে 20 সেকেন্ড গিয়েছিল, তাই না? তার মানে এই 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত সেটাই আমাদের ক নাম্বার প্রশ্নে বের করতে বলেছে। তাহলে এখানে আমাদের কি কি দেয়া আছে দেখো, আমাদের ইউ দেয়া আছে, আমাদের টি দেয়া আছে, আমাদের এ দেয়া আছে। তাহলে আমরা এস ইজিলি বের করে ফেলতে পারি, যেহেতু সে সমতরণে গেছে। তাহলে সমতরণে সে 20 সেকেন্ড গিয়েছে, সেই সমতরণে অতিক্রান্ত দূরত্ব আমরা বের করে ফেলতে পারি। তাহলে সমতরণে অতিক্রান্ত দূরত্ব তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ ছিল তার 0, তাই না? তার মানে ইউটি পুরো অংশটাই শূন্য হয়ে যাবে, এটা আর আমি লিখলাম না, আমরা হাফ এটি স্কোয়ার থেকে শুরু করি। তাহলে হাফ এ হচ্ছে আমাদের 0.4 আর টি স্কোয়ার মানে হবে 20 স্কোয়ার। তাহলে 20 স্কোয়ার মানে হচ্ছে 400, তাকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 200। 200 এবং 0.4 যদি আমরা গুণ করি তাহলে দেখো তো আমরা কত পাই? 80 মিটার। ওকে, তাহলে সমতরণে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 80 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। বোঝা গেছে? এবার দেখো খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে বাড়ি থেকে জেলা শহরে পৌঁছার সময় ও বাড়িতে ফিরে আসার সময়ের তুলনা করো। তাহলে বাড়ি থেকে জেলা শহরে পৌঁছাতে তার কত সময় লেগেছে দেখো তো। এখান থেকে এই পর্যন্ত সে গেল 20 সেকেন্ডে, তারপর এখান থেকে এখানে সে গেল 300 সেকেন্ডে। তাহলে তার জেলা শহরে পৌঁছাতে মোট কতটুকু সময় লেগেছে? 320 সেকেন্ড, তাই না? এবার ফিরে আসতে কতটুকু সময় লাগছে সেটাও আমাদের বের করতে হবে, এবং এই দুইটা সময়ের মধ্যে আমাদের আসলে তুলনা করতে বলেছে। তাহলে খ নাম্বার প্রশ্নটা আমরা কিভাবে করব দেখো, জেলা শহরে পৌঁছাতে তার কতটুকু সময় লাগে সেটা আমরা লিখে ফেলি। ঠিক আছে, জেলা শহরে পৌঁছার সময়। এটাকে আমরা T1 দিলাম। তাহলে T1 হবে আমাদের কত? 20 প্লাস 300 সেকেন্ড, তার মানে 320 সেকেন্ড। ঠিক আছে, তাহলে জেলা শহরে পৌঁছানোর সময় আমরা পেয়ে গেলাম। এবার আমরা জেলা শহর থেকে ফিরে আসার সময়টা বের করতে চাচ্ছি। দেখো ফিরে আসার সময় সে আসলে কি করেছে? রিকশায় 7.75 মিটার পার সেকেন্ড বেগে বাড়ি ফিরে এসেছে, তাই না? তাহলে এটা আসলে কি? সমবেগ, তাই না? তাহলে ফিরে আসার সময় সে কিন্তু সমবেগে ফিরে এসেছে। তাহলে সমবেগের সূত্রটা আমরা কি জানি? এস ইকুয়াল টু ভিটি। তাহলে ভি আমাদের দেয়া আছে, এবার আমাদের এসটা জানতে হবে, তাহলে আমরা টি বের করে ফেলতে পারবো। তাহলে এসটা আসলে কি? এই যে বাড়ি থেকে জেলা পর্যন্ত যে দূরত্ব, সেই পুরো দূরত্বটাই হচ্ছে আমাদের এস। এই পুরো দূরত্বটাই সে 7.75 সমবেগে ফিরে এসেছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই পুরো দূরত্বটা বের করা। দূরত্বটা পেয়ে গেলেই আমরা ফিরে আসার সময়টাও পেয়ে যাব। তাহলে দূরত্ব বের করার জন্য আমরা কি করব দেখো, প্রথম এই 20 সেকেন্ডের দূরত্ব কিন্তু আমরা অলরেডি ক নাম্বার প্রশ্নে বের করে রেখেছি। এখন আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত এই 300 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এটা আমাদের বের করতে হবে। তাহলে এই 300 সেকেন্ড সে আসলে কি সমবেগে গেছে, তাই না? তাহলে 300 সেকেন্ড এটা হচ্ছে আমাদের টি দেয়া আছে। যদি আমরা ভিটা বের করতে পারি তাহলেই কিন্তু এই 300 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাও আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এই ভিটা প্রথমে আমাদের এখন বের করতে হবে। এই ভি নিয়েই সে কিন্তু এই 300 সেকেন্ড সময় চলেছিল। ঠিক আছে, আচ্ছা,
তাহলে প্রথমে আমরা লিখে রাখি, প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা আমরা লিখে রাখি ক থেকে পাই। প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে যদি আমরা S1 বলি তাহলে এটা হবে 80 মিটার। ওকে, আচ্ছা, এবার আমরা 20 সেকেন্ড পরে এখানে তার বেগটা কত হয় সেটা একটু বের করার চেষ্টা করি। 20 সেকেন্ড পরে বেগ v সমান u প্লাস এটি। তাহলে ইউ হচ্ছে কত ছিল দেখো তো, 0 ছিল, তাই না? তাহলে আর লেখার দরকার নেই, এটা আমরা এ এবং টি এটা গুণ করলে আমরা ভিটা পেয়ে যাচ্ছি। তাহলে এ হচ্ছে আমাদের 0.4 আর টি হচ্ছে 20। তাহলে 0.4 ইন্টু 20 যদি আমরা করি তাহলে আমরা পাই 8। তাহলে 8 মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে এখানে তার বেগ, তাই না? তাহলে এই 8 মিটার পার সেকেন্ড বেগে সে এই 300 সেকেন্ড কিন্তু চলেছে। তাহলে এই 300 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কিন্তু এবার আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে এবার আমরা লিখি পরবর্তী 5 মিনিটে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটাকে যদি আমরা S2 বলি তাহলে S2 সমান আমরা লিখতে পারবো VT2। ঠিক আছে, তাহলে V হচ্ছে আমাদের কত, এই যে 8 মিটার পার সেকেন্ড, এই 8 মিটার পার সেকেন্ড বেগে সে চলেছে এবং কতটুকু সময় সে চলেছে, 300 সেকেন্ড। তাহলে 3 আসতে 24, তার মানে 2400 মিটার। ঠিক আছে, তাহলে পরবর্তী 5 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে 2400 মিটার। তাহলে মোট কতটুকু সে গেল, প্রথমে সে এখানে গিয়েছিল 80 মিটার, তারপর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2400 মিটার। তাহলে তার বাড়ি থেকে জেলা শহরের মোট দূরত্ব হচ্ছে 2480 মিটার। ঠিক আছে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব S3 যদি আমরা বলি তাহলে S3 সমান হবে S1 প্লাস S2, অর্থাৎ 80 মিটার প্লাস 2400 মিটার। তাহলে আমরা পাচ্ছি 2480 মিটার। তাহলে পুরো দূরত্বটা আমরা পেয়ে গিয়েছি S3। এবার আমরা ফিরে আসতে তার মোট কতটুকু সময় লেগেছে সেটা বের করে ফেলতে পারবো, কারণ ফিরে আসার সময় সে 7.75 মিটার পার সেকেন্ড সমবেগে ফিরে এসেছে। ওকে, তাহলে এবার আমরা লিখি, আচ্ছা এবার আমরা লিখব জেলা শহর থেকে বাড়িতে ফিরে আসার ক্ষেত্রে। জেলা শহর হতে বাড়িতে ফিরে আসার ক্ষেত্রে ফিরে আসার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো তো, S3 ইকুয়াল টু V3 T3, তাই না? এখানে S3 হবে কত আমাদের, 2480 মিটার, তাই না? এই পুরোটুকু দূরত্ব সে এসেছে। V3 আমাদের কত হবে, 7.75 মিটার পার সেকেন্ডেই সে সমবেগে পুরো রাস্তাটা ফিরে এসেছে। তাহলে আমরা T3টা এখান থেকে পেয়ে যাব। তাহলে আমরা মান বসিয়ে দেই, এটা হচ্ছে 2480, V3 হবে আমাদের 7.75 আর T3টা আমরা বের করতে চাই। তাহলে T3 সমান আমরা কি লিখতে পারি, 2480কে এটা দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে 2480 ডিভাইডেড বাই 7.75, তাহলে আমাদের আসে 320 সেকেন্ড। ঠিক আছে,
তাহলে জেলা শহর থেকে বাড়িতে ফিরে আসতে তার সময় লাগলো কত? 320 সেকেন্ড। আর জেলা শহরে পৌঁছাতে তার কতটুকু সময় লেগেছিল? জেলা শহরে পৌঁছানোর সময়ও ছিল 320 সেকেন্ড। তাহলে দেখো প্রশ্নে আমাদের বাড়ি থেকে জেলা শহরে পৌঁছানোর সময় ও বাড়িতে ফিরে আসার সময়ের তুলনা করতে বলেছে, তাই না? তাহলে জেলা শহরে পৌঁছাতে এবং জেলা শহর থেকে বাড়িতে ফিরে আসতে তার সমান সময় লাগে এবং সেটা কত? 320 সেকেন্ড। ওকে, তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 39 দেখো, 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে একটা সেতু গাড়িটা অতিক্রম করছে, ঠিক আছে? 444 মিটার দৈর্ঘ্যের একটা সেতু আছে, 30 সেকেন্ড সমদ্রুতিতে সে সেতুটা অতিক্রম করলো। ওকে, এটা আমাদের ইনফরমেশন দেয়া আছে। এবং সেই সমদ্রুতিটা কত বলো দেখি? সমদ্রুতিটা হচ্ছে এই যে 54 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে 54 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমরা একটু মিটার পার সেকেন্ড করে ফেলি তাহলে দেখো তো কত হয়? 15। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 15 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে সমদ্রুতিতে অতিক্রম করেছে 15 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতেই কিন্তু সেতুটা সে অতিক্রম করেছে। ওকে, এবার চলো আমরা একটা ঘটনা দেখি যে একটা সেতু যখন অতিক্রম করতে হয় তখন আসলে গাড়িকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়। ধরো এটা হচ্ছে আমাদের একটা সেতু, ওকে, আর এখানে এটা হচ্ছে একটা গাড়ি। ধরো এই গাড়িটার দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, ঠিক আছে, এক্স। এবং এই সেতুটা ধরো এই যে দেয়া আছে এখানে 444 মিটার। তাহলে আমরা ধরে নিলাম এই সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 444 মিটার। এখন দেখো তো, এখন কি গাড়িটা সেতুর মধ্যে উঠেছে? এখনো কিন্তু উঠেনি। হ্যাঁ, এই যে মাথাটা, গাড়ির মাথাটা হচ্ছে এখানে সেতুর প্রান্তে, তার মানে এখনই সে সেতুতে উঠে পড়বে, ঠিক আছে? এবার দেখো গাড়িটা যদি এখান থেকে ধীরে ধীরে এইখানে যায়, ধরো গাড়িটা এখানে পৌঁছালো, তাহলে বলো তো গাড়িটা কি সেতু অতিক্রম করেছে? গাড়ি কিন্তু এখনো সেতু অতিক্রম করেনি, দেখো সেতুর উপরেই আছে, তাই না? গাড়িটা কখন সেতু অতিক্রম করবে? যদি গাড়িটা ঠিক এইখানে আসে তাহলে আমরা বলতে পারি গাড়িটা সেতু অতিক্রম করেছে, তাই না? তাহলে দেখো আসলে কি হলো, এখানে গাড়িটাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হলো? গাড়ির মাথাটা আগে কোথায় ছিল? এখানে ছিল না? গাড়ির মাথাটা ছিল হচ্ছে এখানে। ওকে, এবং এখন গাড়ির মাথাটা কোথায়? এই জায়গায়। ওকে, তাহলে গাড়িকে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়েছে বলো দেখি? এই যে 444 মিটার যেটা, এটা তো তাকে অতিক্রম করতে হয়েছে, তারপর আরো এতটুকু দূরত্ব তাকে অতিক্রম করতে হয়েছে, তাই না? এটা ছিল আসলে হচ্ছে এই যে গাড়ির দূরত্ব, তাই না? এক্স। তাহলে দেখো গাড়িটাকে সেতু অতিক্রম করতে গেলে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়? সেতুর দৈর্ঘ্য প্লাস গাড়ির দৈর্ঘ্য, তাই না? তাহলে এটা মনে রাখবে, যখন কোনো গাড়ি সেতু অতিক্রম করে তখন তাকে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়? সেতুর দৈর্ঘ্য প্লাস গাড়ির দৈর্ঘ্য। ওকে, তাহলে এই পুরো দূরত্ব যদি সে অতিক্রম করে তাহলেই সে সেতু অতিক্রম করতে পারবে। এবার দেখো আমরা প্রশ্নে চলে আসি। প্রশ্নে দেখো বলা হচ্ছে 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে সমদ্রুতিতে অতিক্রম করেছে। কত সমদ্রুতিতে? 15 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে। তাহলে 30 সেকেন্ডে সে যদি 15 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে যায় তাহলে সে কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করতে পারে? সেটা একটু আমরা বের করে দেখি। তাহলে 30 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে অতিক্রান্ত দূরত্ব। কত হবে বলো দেখি? ভিটি, তাই না? এস ইকুয়াল টু ভিটি, যেহেতু সম দ্রুতিতে বা সম বেগে যাচ্ছে, তাহলে ভি হচ্ছে 15 আর টি হচ্ছে 30। তাহলে 3 15 45, অর্থাৎ 450 মিটার। তাহলে 30 সেকেন্ডে যদি সে 15 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে যায় তাহলে 450 মিটার দূরত্ব সে অতিক্রম করতে পারে। তাহলে এই গাড়িটা আসলে 450 মিটার দূরত্ব অতিক্রম করেছিল। এখন দেখো সেই 450 মিটারের মধ্যে 444 মিটার ছিল সেতুর দৈর্ঘ্য, তাহলে গাড়ির দৈর্ঘ্য কত? বাকিটাই হচ্ছে গাড়ির দৈর্ঘ্য,
তাই না? তাহলে আমরা লিখি মোট অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে সেতুর দৈর্ঘ্য প্লাস গাড়ির দৈর্ঘ্য। তাহলে যদি আমরা এখানে মান বসিয়ে দিই, মোট অতিক্রান্ত দূরত্ব ছিল 450 মিটার, সেতুর দৈর্ঘ্য হচ্ছে 444 মিটার, আর গাড়ির দৈর্ঘ্য আমরা বের করতে চাই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ইজিলি গাড়ির দৈর্ঘ্য বের করে ফেলতে পারি, তাই না? গাড়ির দৈর্ঘ্য তাহলে আমাদের কি হবে দেখো, গাড়ির দৈর্ঘ্য ইকুয়াল টু হবে আমাদের 450 থেকে 444 মাইনাস করে দিতে হবে। 450 মাইনাস 444, ঠিক আছে? তাহলে মাইনাস করলে আমরা কি পাবো, 6 মিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের গাড়ির দৈর্ঘ্য। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 40 দেখো, 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। আবার 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি 8 সেকেন্ডে থামল। ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে 15 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি, আমরা আগের ম্যাথটাতেই দেখলাম এটা হবে 15 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, আর 18 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি তাহলে দেখো কত পাই। তাহলে এটা হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে 15 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটা গাড়ি ছিল, সেটা 4 সেকেন্ডে থেমে গেল ব্রেক চাপায়। অর্থাৎ এখানে কিন্তু মন্দন হয়েছে, তাই না? শেষ বেগ 0 হয়ে গিয়েছে, থেমে গেছে মানে শেষ বেগ এখানে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আদি বেগ ছিল তার 15 মিটার পার সেকেন্ড, তার শেষ বেগ হয়ে গেল 0 4 সেকেন্ডে। তাহলে এখানে একটা মন্দন হয়েছে, সেই মন্দনে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এটা আমাদের বের করতে হবে। আবার 5 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত অপর একটি গাড়ি, সে 8 সেকেন্ডে থেমে গেছে। তাহলে এখানেও তার বেগ 0 হয়ে গেছে, তবে সময় লেগেছে 8 সেকেন্ড। তাহলে এখানেও মন্দন হয়েছে, এবং এই মন্দনে গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এটাও আমাদের বের করতে হবে। ওকে, তাহলে কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করেছে, এই দুইটা দূরত্ব বের করলেই আমরা বুঝতে পারবো যে কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করেছে। তাহলে আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে বের করে ফেলি। প্রথম গাড়ির ক্ষেত্রে মন্দনটা কত হবে আমরা বের করে ফেলি। v ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এখানে আমাদের v হয়ে গেছে 0, ইউ ছিল 15 প্লাস এ, আর টি হচ্ছে কত 4 সেকেন্ডে সে থেমে গেছে, তাই না? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4a ইকুয়াল টু মাইনাস 15। তাহলে এ সমান আমরা কত পাচ্ছি, মাইনাস 15/4 মানে হচ্ছে 3.75। তাহলে 3.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে প্রথম গাড়ির মন্দন, তাই না? তাহলে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্বটা কি হবে, এই মন্দনে সে যদি 4 সেকেন্ড চলে তাহলে তার অতিক্রান্ত দূরত্বটা কি হবে, এটাও আমরা একটু বের করে ফেলি। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটাকে যদি আমরা S1 বলি, তাহলে S1 ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে ইউ হবে আমাদের 15, টি হচ্ছে 4 প্লাস হাফ, এ হচ্ছে আমাদের মাইনাস 3.75, আর টি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার। তাহলে 15 ইন্টু 4 করলে আমরা পাই 60। এখানে মাইনাসটা আমরা সামনে দিয়ে দিলাম, আর এই সবগুলো ক্যালকুলেশন করে আমরা কত পাই দেখো, 4 স্কোয়ার মানে হচ্ছে 16 ইন্টু 3.75 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা পাই 30। তাহলে 60 মাইনাস 30 অর্থাৎ 30 মিটার। ওকে,
তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে 30 মিটার। এবার আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রেও বের করে ফেলি। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তাহলে ঠিক একইভাবে আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে মন্দনটা বের করি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে আমাদের ভি হয়ে যাবে 0, তাই না, শেষ বেগ 0, ইউ হচ্ছে আমাদের 5 প্লাস এ বের করতে চাই আমরা, আর টি হচ্ছে 8। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি 8a ইকুয়াল টু -5। তাহলে এখান থেকে আমরা এ যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা কত পাই, 5/8। তাহলে আসে আমাদের 0.625। তাহলে 0.625 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে ঠিক একইভাবে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব যদি s2 লিখি তাহলে এটা আমরা লিখতে পারি ut প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ হচ্ছে আমাদের 5, ই হচ্ছে 8 প্লাস হাফ, এ মানে হচ্ছে আমাদের -0.625 ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 8 স্কোয়ার। তাহলে 50 মাইনাস, এটা এখন আমরা একটু ক্যালকুলেশন করি, 0.625 ইন্টু 8 স্কোয়ার মানে হচ্ছে 64 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদের আসে 20। তাহলে দ্বিতীয় গাড়িটা আমাদের 20 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে বলো তো কে বেশি দূরত্ব অতিক্রম করলো? অবশ্যই আমাদের প্রথম গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করেছে, 30 মিটার, তাই না? তাহলে আমরা কি লিখবো, অ্যান্সারটা কিভাবে লিখবো? যেহেতু 30 মিটার ইজ গ্রেটার দেন 20 মিটার, সুতরাং বা সেহেতু প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের ম্যাথে চলে যাই। সমস্যা 41 দেখো, এটাই আমাদের আজকের দিনের লাস্ট ম্যাথ। ঠিক আছে, দেখো এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। এ অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। রনি একই স্থান থেকে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগ ও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একই দিকে যাত্রা করল। বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার পার সেকেন্ড সমবেগে এ স্থান অভিমুখে রওনা হলো। প্রশ্ন হচ্ছে রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে। আর ক্ষয়ে বলা হচ্ছে প্রদত্ত তথ্যের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে চলো ঘটনাটা আমরা একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে এ অবস্থান আর এটা হচ্ছে বি অবস্থান। ঠিক আছে, এই পুরো দূরত্বটা কত, 1 কিলোমিটার, অর্থাৎ 1000 মিটার। এ অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। তাহলে এই যে এ অবস্থান, এখান থেকে জনি কি করলো, 10 মিটার পার সেকেন্ড সমবেগে, ঠিক আছে, তাহলে 10 মিটার পার সেকেন্ড সমবেগে সে বি এর দিকে যাত্রা শুরু করলো, সে এর দিকে যাওয়া শুরু করলো। রনি একই স্থান থেকে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগ ও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একই দিকে যাত্রা শুরু করলো। তাহলে রনিও এই এ থেকেই যাত্রা শুরু করলো। তাহলে রনি এই এ থেকেই জনির সাথেই একই সাথে এবং একই দিকে যাত্রা শুরু করলো। তবে রনি কিন্তু ত্বরণ নিয়ে যাত্রা শুরু করলো। সে 15 মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা শুরু করেছে এবং সে তার বেগ প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বাড়াচ্ছে, অর্থাৎ সে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে যাত্রা শুরু করেছে। আচ্ছা, তারপরে কি হলো দেখো, বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে
রনি 5 মিটার পার সেকেন্ড সমবেগে এ স্থান অভিমুখে রওনা হলো। তাহলে কে বি অবস্থানে আগে পৌঁছাবে আগে বলতো, জনি নাকি রনি? দেখো জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে সে যাচ্ছে, ঠিক আছে। রনি তার থেকে বেশি বেগ নিয়ে শুরু করেছে, 15 মিটার পার সেকেন্ড, ওকে। এবং তার উপর সে আবার ত্বরণে চলছে, অর্থাৎ তার বেগ প্রতি সেকেন্ডে আরো 2 মিটার পার সেকেন্ড করে বাড়ছে, তাই না? তাহলে অবশ্যই রনি কিন্তু আগে বি অবস্থানে পৌঁছাবে। তাহলে রনি কি করলো? বি অবস্থানে পৌঁছালো। বি অবস্থানে পৌঁছে রনি কি করলো? 30 সেকেন্ড সেখানে অপেক্ষা করলো, ওকে। তাহলে বি অবস্থানে পৌঁছে রনি 30 সেকেন্ড অপেক্ষা করলো। তারপরে 5 মিটার পার সেকেন্ড সমবেগে সে এ স্থানের দিকে রওনা হলো। তাহলে এখানে 30 সেকেন্ড অপেক্ষা করার পরে রনি কি করলো? 5 মিটার পার সেকেন্ড বেগে আবার বিপরীত দিকে অর্থাৎ এ অবস্থানের দিকে রওনা করলো। তাহলে রনি এখানে পৌঁছে কি করলো? রনি এখানে পৌঁছানোর পরে 30 সেকেন্ড কিন্তু সে ওয়েট করলো, ঠিক আছে। তাহলে এখানে আসতে তার যতটুকু সময় লেগেছে তার সঙ্গে আরো 30 সেকেন্ড যোগ করলে তারপর সে এখান থেকে রওনা দেওয়া শুরু করলো। এখান থেকে যখন সে রওনা দিল তখন সে এবার 5 মিটার পার সেকেন্ড সমবেগে এই দিকে আসতে শুরু করলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। প্রশ্ন দেখো কি বলছে, রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে? তাহলে দেখো রনি 15 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো, এটা হচ্ছে তার ইউ। সে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে যাচ্ছে, এটা হচ্ছে তার এ। তার বেগ হতে হবে 45 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তার শেষ বেগ হচ্ছে 45 মিটার পার সেকেন্ড হতে হবে। আমাদের সময়টা বের করতে হবে কতক্ষণ পরে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ক নাম্বার প্রশ্নটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি। ক নাম্বারের ক্ষেত্রে আমাদের ইউ দেয়া আছে 15 মিটার পার সেকেন্ড, তারপরে আমাদের এ দেয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং আমাদের ভি হতে হবে 45 মিটার পার সেকেন্ড। আমাদের টিটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা ইজিলি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারি। ভি হবে আমাদের 45, ইউ হচ্ছে 15, প্লাস এ হচ্ছে আমাদের 2, আর টি আমরা বের করতে চাই। তাহলে দেখো 45 থেকে 15 যদি আমরা বাদ দিই তাহলে কত থাকে? 30, আর এটা হচ্ছে 2টি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টি এর মান হচ্ছে 15 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। বোঝা গেছে? 15 সেকেন্ড পরে তার বেগ কিন্তু 45 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এবার আমরা খ নাম্বার প্রশ্নের দিকে আসি। প্রদত্ত তথ্যের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এই চিত্রটাকে একটু আমরা আরেক পেজে নিয়ে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। চিত্রটাকে আমরা একটু নিচে নামিয়ে নিয়ে যাই। আচ্ছা, এবার দেখো আমাদের প্রশ্ন হচ্ছে জনি এবং রনির দেখা হওয়া সম্ভব কিনা। তাহলে প্রথমে আমরা দেখি যে রনি তো আগে পৌঁছাবে এখানে, তাই না? তাহলে রনি এ থেকে বি তে পৌঁছাতে তার কতটুকু সময় লাগবে সেটা একটু আমরা আগে বের করে ফেলি। তাহলে রনির ক্ষেত্রে এ থেকে বি তে পৌঁছাতে তাকে 1000 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, তাই না? তাহলে সে যদি 15 মিটার পার সেকেন্ড বেগে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 1000 মিটার দূরত্ব যেতে চায়, তাহলে তার কতটুকু সময় লাগবে সেটা একটু আমরা বের করে ফেলি। তাহলে কি কি দেওয়া আছে এগুলো আমরা একটু লিখে ফেলি। ইউ ইকুয়াল টু হচ্ছে আমাদের 15 মিটার পার সেকেন্ড, এ হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস হচ্ছে আমাদের 1000 মিটার, টিটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র দিয়ে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে এস এর মান হচ্ছে আমাদের 1000, ইউ হবে কত? 15, টি এর মান আমরা বের করতে চাই, প্লাস হাফ এ হচ্ছে আমাদের 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে এটাকে যদি একটু আমরা সাজিয়ে লিখি তাহলে দেখো কি হয়, এখানে 2 কেটে গিয়ে টি স্কোয়ার থাকে, তাহলে টি স্কোয়ার প্লাস 15টি, টি স্কোয়ার প্লাস 15টি, আর 1000টা যদি এদিকে চলে যায় তাহলে মাইনাস 1000 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0, ওকে। তাহলে দেখো আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আমরা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা টি এর কিন্তু দুইটা মান পাবো, তাই না? তাহলে দ্বিঘাত সমীকরণের সূত্রটা কি এখানে আমরা একটু লিখে ফেলি।
টি ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস বি, অর্থাৎ মাইনাস 15 প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মানে 15 স্কোয়ার মাইনাস 4ac। এ মানে হচ্ছে এখানে আমাদের 1 আর সি মানে হচ্ছে মাইনাস 1000 ডিভাইডেড বাই 2a, তাহলে 2 ইন্টু 1। ওকে, তাহলে এটা আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি, দেখি কি হয়। এখানে আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি, ঠিক আছে। তাহলে 15 স্কোয়ার মানে হচ্ছে 225, আর এখানে আমাদের প্লাস হয়ে যাবে 4000, তাই না? তাহলে প্লাস 4000, তাহলে এখানে রুটের ভিতরে আমাদের আসছে 4225, তাই না? এটাকে যদি আমরা রুট করে ফেলি তাহলে কত হয় দেখো, 65। তাহলে আমাদের এইভাবে আসে 15 প্লাস মাইনাস 65 ডিভাইডেড বাই 2। তাহলে একবার প্লাস চিহ্ন নিয়ে আমরা টি এর মান বের করবো, আর একবার মাইনাস চিহ্ন নিয়ে আমরা টি এর মানটা বের করব। তাহলে অতএব টি ইকুয়াল টু, যদি আমরা প্লাস চিহ্ন নিই তাহলে দেখো কি হয়, 65 মাইনাস 15, তাহলে হচ্ছে 50, 50 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের চলে আসবে 25 সেকেন্ড। আর যদি আমরা মাইনাস চিহ্ন নিয়ে কাজ করি তাহলে দেখো উপরে দুইটাই মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? তার মানে মাইনাস 65 মাইনাস 15, তার মানে দুইটাই আমাদের প্লাস হয়ে যাবে। তার মানে মাইনাস 80 ডিভাইডেড বাই 2, তার মানে এখানে আমাদের আসছে মাইনাস 40 সেকেন্ড। তাহলে মাইনাস 40 সেকেন্ড এটা তো গ্রহণযোগ্য নয়, সময় তো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য মান নয়, গ্রহণযোগ্য নয়, ঠিক আছে, কারণ সময় ঋণাত্মক হতে পারে না। তাহলে টি ইকুয়াল টু আমাদের 25 সেকেন্ড, অর্থাৎ রনির এ থেকে বিতে পৌঁছাতে কতটুকু সময় লাগবে, 25 সেকেন্ড। তারপর বিতে পৌঁছানোর পর সে কি করবে, আরো 30 সেকেন্ড সে এখানে ওয়েট করবে, ঠিক আছে। তারপরে সে বি থেকে এর দিকে যাত্রা শুরু করবে। তাহলে বিতে পৌঁছানোর পরে রনি আরো 30 সেকেন্ড যদি এখানে অপেক্ষা করে, বিতে পৌঁছাতে রনির সময় লাগলো 25 সেকেন্ড, এবং সে এখানে আরো 30 সেকেন্ড ওয়েট করলো, তাই না? তাহলে 30 প্লাস 25 আমাদের হচ্ছে 55 সেকেন্ড। তার মানে যাত্রা শুরুর 55 সেকেন্ড পরে সে আবার বি থেকে এ এর দিকে রওনা হবে। তাহলে আমরা লিখি রনি বি থেকে এ অভিমুখে রওনা হবে, রওনা হবে 25 সেকেন্ড প্লাস 30 সেকেন্ড ইকুয়াল টু 55 সেকেন্ড পরে, ঠিক আছে। যাত্রা শুরুর 55 সেকেন্ড পরে রনি এখান থেকে এদিকে রওনা হবে। এখন আমরা দেখি এই 55 সেকেন্ডে জনি আসলে কতটুকু দূরত্ব যাবে। তাহলে জনি যে এখান থেকে সমবেগে যাত্রা শুরু করেছিল 10 মিটার পার সেকেন্ড সমবেগে, তাই না? তাহলে তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এবং 55 সেকেন্ড পরে সে কতটুকু যাবে, 55 ইন্টু 10 অর্থাৎ 550 মিটার দূরে সে যাবে। তাহলে দেখো জনি এই 55 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব যাবে বলতো, 55 সেকেন্ডে সে 550 মিটার দূরত্ব যাবে। সে যেহেতু 10 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে, তাহলে 55 সেকেন্ডে সে কতটুকু যাবে, 550 মিটার দূরত্ব সে যাবে। তাহলে ধরো 55 সেকেন্ড পরে জনি পৌঁছালো কোথায়, এইখানে, ঠিক আছে। এটা হচ্ছে কতটুকু, 550 মিটার। এবং এই মুহূর্তে রনিও এখান থেকে এই পাশে রওনা দিচ্ছে। তাহলে এই পুরো দূরত্বটা আমাদের ছিল কত, 1000 মিটার, তাই না? তার মধ্যে এটা যদি 550 মিটার হয়, তাহলে এই দূরত্বটা কত বলো দেখি, এই দূরত্বটা হবে 450 মিটার। তাহলে এখন আমাদের ঘটনাটা এই 450 মিটারের মধ্যে আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো 450 মিটার দূরত্বের মধ্যে জনি এখান থেকে রওনা দিচ্ছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে, এবং রনি এখান থেকে রওনা দিচ্ছে 5 মিটার পার সেকেন্ড সমবেগে। এখন তারা কোথায় পরস্পরের সাথে মিলিত হবে, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। ঘটনাটা কি বুঝতে পেরেছো? তাহলে এখন আমাদের এইটুকু অঞ্চল নিয়ে চিন্তা করলেই কিন্তু হবে। এখানে যদি আমি সি নাম দেই, তাহলে এই যে আমাদের সিবি বা বিসি, এই অংশটুকু নিয়ে যদি এখন আমি কাজ করি তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে,
তাহলে এখন ধরো জনি এখান থেকে রওনা দিচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে এবং রনি এখান থেকে এদিকে রওনা দিচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, এবং এই যে এই পয়েন্টে বি থেকে এটা ধরো দূরত্ব এক্স, তাহলে এই বি থেকে এক্স মিটার দূরত্বে গিয়ে দুইজনের দেখা হচ্ছে t1 সময় পরে। ঠিক আছে, তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা তাহলে আমাদের হবে 450 মাইনাস এক্স। বুঝতে পেরেছো কি? আমরা ধরলাম যে জনি এখান থেকে এবার রওনা দিচ্ছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে এবং রনি এখান থেকে রওনা দিচ্ছে 5 মিটার পার সেকেন্ড সমবেগে, এবং এই এক্স দূরত্বে গিয়ে t1 সময় পরে পরস্পরের দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই দূরত্বটাকে আমরা ধরে নিয়েছি এক্স, তাহলে এটা অবশ্যই হবে 450 মাইনাস এক্স। তাহলে জনির অতিক্রান্ত দূরত্ব হবে 450 মাইনাস এক্স আর রনির অতিক্রান্ত দূরত্ব হবে এক্স t1 সময়। তাহলে এখান থেকে আমরা এখন দুইটা সমীকরণ বের করব। এবার কিন্তু দুইজনেই কি সমবেগে যাচ্ছে, তাই না? তাহলে দুইজনের মানই সমবেগের সূত্র দিয়ে আমরা এবার বের করব। ওকে, তাহলে চলো আমরা একটু দেখি। তাহলে রনির ক্ষেত্রে এবার আমরা কি লিখতে পারি দেখো, রনি কতটুকু দূরত্ব যাচ্ছে? এই যে এখান থেকে এতটুকু এক্স দূরত্ব, তাই না? তাহলে রনির ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ভিটি, ভি হচ্ছে তার 5 আর টিটাকে আমরা t1 ধরে নিলাম। আর জনির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো, জনির ক্ষেত্রে আমরা লিখতে পারি জনি কতটুকু দূরত্ব যাচ্ছে? 450 মাইনাস এক্স। তাহলে 450 মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের দূরত্ব এস ইকুয়াল টু ভিটি। সে কিন্তু 10 মিটার পার সেকেন্ড বেগেই যাচ্ছে এবং t1 সময়েই সে কিন্তু সেখানে পৌঁছাচ্ছে। t1 সময়ে জনি এখান থেকে এখানে গেছে এবং t1 সময়েই রনি এখান থেকে এখানে এসেছে, ফলে দুইজনের এখানে দেখা হয়েছে। তাহলে এখানে যদি আমরা এখন একটু এক্স এর মান 5t1 বসিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা t1 এর মানটা পেয়ে যাব। তাহলে এই এক্স এর জায়গায় আমরা 5t1 বসিয়ে দিচ্ছি। তাহলে 450 মাইনাস 5t1 ইকুয়াল টু 10t1। তাহলে যদি আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি, 5t1 কে এই পাশে নিয়ে যাই, তাহলে আমরা পাই 15t1 ইকুয়াল টু 450। তাহলে t1 ইকুয়াল টু আমাদের হচ্ছে 15 দিয়ে যদি আমরা 450কে ভাগ করি তাহলে আমরা পাই 30 সেকেন্ড। তাহলে এখান থেকে রওনা দেওয়ার 30 সেকেন্ড পরে তাদের দুইজনের কিন্তু দেখা হচ্ছে। তাহলে পুরো যাত্রা শুরুর কতটুকু সময় পরে দেখা হচ্ছে বলো দেখি। এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত যেতে রনির সময় লেগেছে 25 সেকেন্ড, তারপর এখানে সে আরো 30 সেকেন্ড ওয়েট করেছে, হলো 55 সেকেন্ড, তারপর আবার রওনা দেওয়ার পর 30 সেকেন্ড পরে তাদের দেখা হয়েছে। তাহলে 55 আর 30 অর্থাৎ 85 সেকেন্ড পরে তাদের দেখা হওয়া সম্ভব। এবং কোথায় সেটা? এই এক্স দূরত্বে। তার মানে এক্স মানে হচ্ছে 5t1, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 5 ইন্টু t1 মানে হচ্ছে 30, অর্থাৎ 150 মিটার, অর্থাৎ বি অবস্থান থেকে 150 মিটার দূরত্বে। তাহলে আমাদের অ্যান্সারটা আমরা কিভাবে বলতে পারি? যাত্রা শুরু হওয়ার 85 সেকেন্ড পরে বি অবস্থান থেকে 150 মিটার দূরে রনি এবং জনির দেখা হওয়া সম্ভব। বোঝা গেছে ঘটনাটা? এই ম্যাথটা তোমরা একটু বাসায় ভালোভাবে আরেকবার দেখবে, প্র্যাকটিস করবে এবং ঘটনাটা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে যে আমরা চিত্র এঁকে ঘটনাটা বুঝিয়েছি, এই ঘটনাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তাহলেই তোমরা ইজিলি ম্যাথটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বাসায় ভালোভাবে এই ম্যাথটা প্র্যাকটিস করবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।